সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে শ্যামল বাংলা টিভি.com এবং ইউটিউব চ্যানেলে আয়োজন সবার আগে দেশ অনুষ্ঠানের আজকের বিষয় প্রবাসীদের ঈদ। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করার সূত্রপাত করব এই জন্য যে আমাদের একদিন পরেই আমাদের বাংলাদেশে ঈদ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ঈদ আজকে হয়েছে, কালকেও হবে কোনো কোনো দেশে, এরপরের দিন আমাদের দেশে শনিবারে ঈদ। তো এই ঈদকে সামনে রেখে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ লোক স্বজনদেরকে ছেড়ে বিদেশে থাকেন এবং সেখানে ঈদ উদযাপন করেন। তাদের সেই সব বিষয়, তাদের ঈদ কেমন কাটে এবং তাদের ওখানে ওই কমিউনিটিতে যায়, যে যে দেশে আছেন তাদের কমিউনিটিতে তাদের উদযাপন কিভাবে হয়, এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করে আমাদের সুখ দুঃখ এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করব, এটাই আমাদের উদ্দেশ্য। তো আমাদের আজকে এই আলোচনার জন্য আমরা তিনজনকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন ব্রাজিল থেকে মীর আহমেদ মিরু। উনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন। উনি বাহরাইন থেকে যুক্ত হয়েছেন। উনি ব্যবসায়ী উদ্যোক্তা। বাহরাইন দীর্ঘদিন যাবৎ উনি বাহরাইন ব্যবসা করছেন এবং কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন। আমরা ওনার কাছ থেকেও আজকে আমরা ঈদের করোনাকালে ঈদের বিষয়ে আমরা জানবো। তারপরে আমেরিকা থেকে যুক্ত হয়েছেন শিব্বির আহমেদ। আমরা শিব্বির আহমেদকেও কাছ থেকেও আমরা আজকের যে বিষয়ের উপরে আলোচনা শুনব। জি, আমি শুরুতেই মীর আহমেদ মিরু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে সারা পৃথিবী থেকে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিভাবে ব্রাজিলও একটি দেশ, বা ইউরোপের অন্য ব্রাজিলে যেহেতু আপনি আছেন, ব্রাজিলের বিষয়ে বলবেন, পাশাপাশি হ্যাঁ, ব্রাজিলের অন্য পাশাপাশি আশেপাশের দেশগুলির খোঁজ খবর আপনার কাছ থেকে আমরা জানবো। তো ব্রাজিলে কি ঈদ হয়ে গেছে কিনা, বা কোন দিন ঈদ, এবং আপনারা কিভাবে ঈদ করবেন, বা এই বিষয়ে একটু বলুন। মীর আহমেদ মিরু। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার সতীর্থ, আমার প্রফেশনের একজন সিনিয়র সাংবাদিক এবং আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত একজন সিনিয়র নেতা এবং একজন গুণী সাংবাদিক, বহু বিপরীতে এক অপূর্ব মানুষ, আমার মনের মানুষ আলমগীর সাহেব, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ। আমি পৃথিবীর সবচেয়ে দূর দেশে আছি, আমাকে স্মরণ করার জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই। আর আরো ধন্যবাদ জানাই যারা আজকে যে এই মুহূর্তে এই লাইভে আছেন বিভিন্ন দেশ থেকে, ওই ভাইদেরকেও আমি ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাই। আমাদের ঈদ আগামীকাল আমাদের ঈদ। উরুগুয়েতে মুসলমানের সংখ্যা 1%ও নাই। এখানে মুষ্টিময় কিছু মুসলমান আছেন। আর এখানে ঈদের আমেজ বলতে তো বোঝা যায় না, কারণ যেহেতু এখানে আমাদের ঈদের উৎসবের যে সিমটম গুলা থাকে, যে আয়োজন গুলা থাকে, এই সমস্ত দেশে তো আমরা তা দেখতে পাই না। তবুও ঈদ আমাদের জন্য অনেক একটা বিশাল বড় আল্লাহর একটা মহান রাব্বুল আলমিনের একটা আমাদের জন্য একটা অনেক বড় একটা নেয়ামত ঈদ আমার জন্য, আমাদের সবার জন্য। বিশেষ করে আমাদের যারা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী আমরা মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় উৎসব। তা আমরা এই উৎসবে দেশবাসী এবং আমার কমিউনিটি সবাইকে ঈদ মোবারক জানাই। আজ আমাদের আগামীকাল ঈদ। তো আগামীকাল আমাদের এখানে আমার কিছু আরবি মুসলমান আছেন যারা এই ঈদের বিশেষ আয়োজনগুলা করে থাকেন আর কি। তো আমাদের মসজিদে আমরা কালকে 9টায় আমাদের নামাজ পড়বো এবং সেখানে কোরবানির ঈদের কিছুটা আমেজ
উৎসব এখানে হবে, কিছু আয়োজন থাকবে। আয়োজন উপলক্ষে আমাদের মসজিদ থেকে, মসজিদ কমিটির অ্যালাউন্স করা হয়েছে, আমাদেরকে পার্সোনালি দাওয়াত দেওয়া হয়েছে যে আমাদের ঈদ বলতে, কোরবানি বলতে, উৎসব বলতে আমরা নামাজের পরে ওই মসজিদের ভিতরে আমাদের একটা আয়োজন থাকবে, সেখানে সে আয়োজনটা উপভোগ করা, অংশগ্রহণ করাই আমাদের ঈদ। তো আমি এইটার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই এই জন্যে, যেখানে অল্প কিছু মুসলমান তার মধ্যে এই উদ্যোগটা গ্রহণ করেছেন, আমাদের যারা আরববাসীরা এবং ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে ইসলাম প্রচারের জন্য এবং ইসলামী আয়োজন এবং নামাজ পড়ার জন্য যে মসজিদগুলা সবগুলা আমাদের আরবের নেতৃত্ব হয়েছে, এবং ইসলামী ফাউন্ডেশন বা আরব সোসাইটি, ইসলামী সোসাইটির একটা সংগঠন থেকে এই যে এই দেশের ধর্মীয় অনুভূতিগুলা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলা পরিচালিত হয়, দিনের শিক্ষা, আরবি শিক্ষা, এবং সবচেয়ে বড় কথা হলো মসজিদগুলা সবচেয়ে প্রাতিষ্ঠানিকভাবে আরবের যে ইসলামী সোসাইটি থেকে ফান্ডিং করে এই ল্যাটিন আমেরিকার প্রত্যেকটা মসজিদ যে পরিচালনা করা হয়, এবং মসজিদগুলা এত সুন্দর করে করা হয়েছে, এত সুন্দর সিস্টেম এবং অসাধারণ একটা নেতৃত্ব, একটা কমিটি, যে আমাদের বাংলাদেশ যদি আমরা মুসলিম অধ্যুষিত দেশ হইলো, কিন্তু আমাদের দেশের মসজিদের নিয়ম কানুন আর এই সমস্ত দেশের মসজিদের নিয়ম কানুন রাত দিন ডিফারেন্স, যে এখানে এত সুশৃঙ্খল, এত সুন্দর সিস্টেম, সেটা অনুকরণ এবং আনন্দ পাওয়ার মতো, যে ইসলাম কত সুন্দর, যে এটাই বোঝা যায়। জি, বাংলাদেশের মসজিদ আর ওখানকার মসজিদের মধ্যে পার্থক্যের যে বিষয়টা কি, কিরকম পার্থক্য? যেমন এই দেশের মসজিদগুলোর ভিতরে, আমাদের দেশের মসজিদে দুইজন লোক থাকে না তো, একজন মুয়াজ্জিম, একজন এবং খতিব বা ইমাম। এখানে কিন্তু খতিব থাকেন দুইজন, এখানে কিন্তু মুয়াজ্জিম থাকেন একজন, আর মসজিদ মেনটেনিং এর জন্য অন্তত পক্ষে 8-10 জন লোক থাকে, কমপক্ষে 8-10 জন লোক। এবং মসজিদকে এত পরিপাটি, এত সুন্দর করে রাখা হয়, যেটা আমাদের দেশে এটা কখনো সম্ভব না আমার মনে হয়। কারণ মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য কমিটি সর্বদাই, এমন কোনো দিন নাই যে মসজিদকে যে পরিষ্কার করা হয় না, এবং এত দামি কার্পেট লাগানো হয়েছে, এবং প্রতিদিন মসজিদকে স্যান্ড মারা হয়, এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতি ঘন্টা ঘন্টা সেখানে আপনার লোক নিয়োগ থাকে, মানে একটু প্রতি মুহূর্তে যে কোনো না কোনো একটি কাজ যে এটা হইতেছে চলতেছে। আর আমাদের মসজিদের টয়লেট গুলা, উজুখানা গুলা প্রতি মুহূর্তে পরিষ্কার করা হয়, প্রতি মুহূর্তে পরিষ্কার করা হয়। এমনকি অজুর পানি, এখন তো খুব ঠান্ডার দিন, যখন যেটা প্রয়োজন। এটা আরেকটা হলো, এই দেশের মসজিদের মধ্যে আমাদের কিন্তু ইফতারটা হয়, মসজিদে ইফতারটা আয়োজন করা হয়, এবং ওই মসজিদ কমিটি আমাদের পুরো মাসের, রমজান মাসের যে সেহরি ইফতারি খাওয়ার ব্যবস্থা করে। এটা কিন্তু আমাদের দেশের মসজিদে অত হইতে পারে, এটা কিন্তু এই দেশে হইলো যে আমি যদি মনে করি যে রোজার মাস আমি শুধু মসজিদের ইফতার এবং সেহরি সবকিছু ব্যবস্থা করা। মিরু ভাই, জি আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এই পর্যায়ে যাচ্ছি মোহাম্মদ মোবারক হোসাইন, উনি বাহরাইন থেকে যুক্ত হয়েছেন। আমরা বাহরাইন কমিউনিটির ঈদ উদযাপন সম্পর্কে আপনার কাছে জানতে চাই, জনাব মোবারক হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভ অনুষ্ঠানে শ্যামল বাংলা টিভি সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে দেশ, আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা আমার মাকে যেমন ভালোবাসি, আমার দেশকে তেমনি ভালোবাসি, এবং আজকের যে শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম। আমার আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে প্রবাসীদের ঈদ। সঞ্চালনায় আছেন আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, সাংবাদিক জগতের যিনি বরেণ্য, দীর্ঘদিন থেকে বিভিন্ন সম্পাদনার সাথে সম্পাদক শ্যামল বাংলা টিভি। একটু আগে আমার ভাই যিনি কথা বলেছেন ব্রাজিল প্রবাসী, এবং সাথে আছেন আমেরিকা প্রবাসী শিবির আহমেদ। আমি শ্যামল বাংলা টিভির মাধ্যমে, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসী এবং প্রবাসী যারা অবস্থানরত আমাদের প্রিয় বাংলাদেশী সকলকে
অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আসলে এমন একটি সময়ে কথা বলতে এসেছি। আসলে ঈদ বলতে কি, ঈদ মানে হচ্ছে আনন্দ। আসলে পৃথিবীর মানুষ তো এখন আনন্দ নেই, সারা পৃথিবী করোনার মধ্যে আছে এবং করোনাকালীন সময়ে সবার চোখে জল জল ভরা নয়নে আমরা যেদিকে তাকাই মানুষের আহাজারি, মানুষের কান্না, মানুষের দুঃখ, মানুষের বেদনা। জানি না এই সময়ে আসলে আমরা যারা ঈদের কথা বলছি, কত মানুষ ঈদ শব্দ উচ্চারণ করতে পর্যন্ত পারছে না। আপনারা জানেন বাহরাইন ঈদ কি বাংলাদেশ, আগামী দিন? বাহরাইন কি আগামী দিনই? হ্যাঁ আমাদের বাহরাইনে হচ্ছে কালকে ঈদ। তো জি। আমি বাহরাইন পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক বিষয়, যেমন বাংলাদেশে গত কিছুদিন আগে গেল আমপান, এরপরে করোনা, এরপরে এখন বন্যা। এটা আসলে না, আমি আমি এই বিষয়গুলি মোবারক ভাই, আমি আপনার কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাই যে ওখানকার যে ঈদের উদযাপনের কি অবস্থা, যে সরকারের পক্ষ থেকে বা আপনাদের কমিউনিটির পক্ষ থেকে, এই বিষয়ে বলুন। আমরা অন্যান্য প্রশ্ন আছে সেগুলি আপনার টু দা পয়েন্টে যদি বলে আমরা জানতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ। আমরা আসলে এখানে যারা প্রবাসী, এখানে আপনারা জানেন করোনা শুরুর থেকে কিন্তু সকল মসজিদগুলো বন্ধ, কিন্তু মসজিদ বন্ধ, যার কারণে আমরা রমজানের ঈদেও কিন্তু ঈদ জামাত হয় নাই। ব্যক্তিগতভাবে ঘরে ঘরে আমরা জামাত করেছি। যাদের সক্ষমতা আছে, অনেকেই আছে, সেই হয়তো অনেকের সক্ষমতা নেই। এরপরও যদি সরকারিভাবে বাধা নিষেধ আছে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা আছে, যার কারণে কেউ বাইরে যাচ্ছে না। বাট অতীতের ঈদগুলোতে আমরা ছিলাম খুব প্রাণবন্ত। আমরা বিভিন্ন গার্ডেনে এবং বিভিন্ন জায়গায় ঈদের আয়োজন করতাম এবং ঈদের প্রোগ্রাম করতাম। সেখানে হয়তো একসাথে অনেকগুলো বকরি গরু জবাই হতো, সেখানে অনেকেই অংশগ্রহণ করতো এবং খুব আনন্দ উদযাপন করতো। কিন্তু এই ঈদে তো সেটা হবেই না, টোটালি এটা আশাই করা যাচ্ছে না, যেহেতু সরকার থেকে বাধা আছে। এরপরও আমাদের কমিউনিটির বিভিন্ন পর্যায়ে যারা যেখানে আছে, অনেকে ফ্যামিলি নিয়ে আছে। তো যারা ফ্যামিলি নিয়ে আছে এরা ছোট্ট আয়োজনে হয়তো যেমন গতকালকে আমার এক বন্ধুর সাথে কথা হলো, প্রতি বছরই গার্ডেনে এসে বড় গরু কোরবানি দিত, কিন্তু এবারে সে সুযোগ নেই, যার কারণে তার বাসার নিচে সে ছোট্ট আয়োজন ব্যবস্থা করছে, যে পার্কিং এর মধ্যে, যে আমরা ছোট একটা বকরি আনলাম। এই তো এখানে ধরেন বাহরাইনে, আমি শুধু বাহরাইনের কথা বলবো না, অলমোস্ট মিডল ইস্টে এখন খুব গরম পড়তেছে। কিন্তু আমার মীর আহমেদ ভাই যেরকম বললো যে ওখানে খুব শীত, আর এখানে কিন্তু খুব গরম। এখানে এই গরমের মধ্যে প্রচন্ড তাপমাত্রা, প্রায় 40 ডিগ্রি 43 ডিগ্রি পর্যন্ত এখানে হয়। এবং গত বছর মোবারক হোসেন, ওখানে যে এটা তো আপনারা করেন, যে কমিউনিটির লোকজন বিভিন্ন সময় আয়োজন করেন, এবারে তো অবশ্যই মহামারীর কারণে এই সমস্ত একসাথে জড়ো হওয়া বা এগুলি করা এখন হয়তো সম্ভব না, এটা বাস্তব কারণেই। কিন্তু এই যে বিভিন্ন সময় ধরেন বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে গোস্ত, বা সরকারের পক্ষ থেকে কোনো প্রবাসীদের বা যে কোম্পানিতে চাকরি করেন যে ওই কোম্পানির পক্ষ থেকে ঈদের সময় কোনো ব্যবস্থা বা গোস্ত পাঠানো, এরকম কোনো কিছু কি সরকারের পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে করা আছে? এটা হচ্ছে যে আসলে সরকারের পক্ষ থেকে, সরকারের এখানে বিভিন্ন চ্যারিটি অ্যারেঞ্জমেন্ট আছে, চ্যারিটি। তো সেখানে চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে যেখানে যেখানে তাদের যে নিডি পিপল আছে, নিডি পিপলের কাছে তারা ওইভাবে তারা তাদের যে উপহার সামগ্রী পাঠায়। আর বাংলাদেশি, বিশেষ করে আমরা যারা প্রবাসী, এখানে বেশিরভাগ প্রবাসী মানুষ, সেখানে কি করা হয়, আপনার যেখানে বিভিন্ন কোম্পানিতে জব করে যারা, তো কোম্পানির উদ্যোগে হয়তো একটা অ্যারেঞ্জমেন্ট রাখে। কোম্পানির অ্যাকোমোডেশন যেখানে আছে, যেখানে হয়তো লেবার ক্যাম্প আছে, লেবার ক্যাম্পে হয়তো অনেক সামগ্রী দিয়ে দিচ্ছে। এবং অনেক যারা স্টাফ আছে, স্টাফদেরকে ক্যাশ মানিও দিয়ে দেয়, যে দেশে পাঠানোর জন্য, দেশের মানে ঈদের আনন্দটা যেন দেশে ভাগাভাগি করে নিতে পারে। যে প্রবাসে সে একা থাকতেছে, কিন্তু দেশের মানুষকেও যেন খুশি রাখতে পারে, আনন্দ রাখতে পারে, সেই জন্য দেওয়া হয়। অশেষ ধন্যবাদ। জি, জনাব মোবারক হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এই পর্যায়ে আমি আবার যাচ্ছি শিব্বির আহমেদ। শিব্বির আহমেদ অত্যন্ত মেধাবী ছাত্র, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করে বৃত্তি নিয়ে আমেরিকায় গিয়েছেন এবং অত্যন্ত সচেতন, সমাজ সচেতন
আমরা এই পর্যায়ে শিবির আহমেদের কাছে জানতে চাই একই ধরনের প্রশ্ন যেমনটি মিরু ভাই এবং মোবারক ভাইয়ের কাছে করেছি। আমেরিকাও আমাদের কমিউনিটির যে ঈদের উদযাপনের প্রস্তুতি, ঈদ কোন দিন এবং ঈদের প্রস্তুতি আমেরিকাতে আমাদের কমিউনিটি। ওকে, আলমগীর ভাই আসসালামু আলাইকুম, এবং সবাই যারা দেখছেন সবাইকে আমার সালাম। ধন্যবাদ প্রথমে আমাকে এখানে যুক্ত করার জন্য। তো আমি আসলে আমেরিকার, এটা আমার 4th ঈদ এখানে, তো আমি আমার অভিজ্ঞতাটা বলবো। তো কোরবানির ঈদ, আমি প্রথম ইউএসএ তে এসে যে এটা পেয়েছিলাম এটাই কোরবানির ঈদ ছিল। তো ইউএসএ তে কোরবানির ঈদে যেমন হয়, যেমন মিরু ভাই যেমন বলেছিলেন যে রোজার ঈদে মসজিদ কেন্দ্রিক সবকিছু হয়, কোরবানির ঈদেও এভরিথিং এখানে আসলে আমাদের মুসলিম কমিউনিটিটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক। নামাজ পড়া, রোজা করা, সেহরি খাওয়া বা কোরবানি করা, কোরবানির দিনের অনুষ্ঠান বা ঈদের দিনের অনুষ্ঠান, বাচ্চাদের জন্য অনুষ্ঠান, সবকিছু আসলে মসজিদ কেন্দ্রিকই, যেহেতু এখানে মেজরিটি হচ্ছে নন মুসলিম। সো যেমন এই কোরবানির ঈদেও এবং গত রোজার কোরবানির ঈদেও যেহেতু করোনার কারণে নামাজ জামাত হয় নাই, তো যেটা করা হতো যে আমরা নামাজ পড়েছি বাসা থেকে, মসজিদ থেকে লাইভ খুতবা শুনতাম, মসজিদ থেকেই সব খুতবা দিচ্ছে বা নামাজের সময় বলছে, মসজিদ থেকে তাকবীর দিচ্ছে, আমরা তাদের সাথে জয়েন করছি। আর আপনারা একটু শেয়ার করে দিয়েন, আমি একটু ডিস্টার্ব করছি। মোবারক ভাই এবং মিরু ভাই আপনারা একটু ফেসবুকে শেয়ার করে দিয়েন। হ্যাঁ শিবির আহমেদ। জি, তো আমরা হচ্ছে যেমন এই কোরবানির ঈদে আমাদের এখানে আগামীকাল ঈদ, তো ঈদে হচ্ছে জামাত মসজিদে হবে না, নামাজ আমরা ঈদের নামাজ বাসায় পড়বো। তো ইনস্ট্রাকশন দেওয়া আছে মসজিদ থেকে কখন নামাজ হবে, কখন খুতবা হবে, কখন তাকবীর হবে, এভরিথিং। তো আমরা ওদেরকে ফলো করবো আর কি লাইভ ইউটিউবে, দেন এখানে আমরা বাসায় নামাজ পড়বো। এরপরে দুপুরে হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম থাকে, বাচ্চাদের এখানে হচ্ছে ড্রাইভ থ্রো প্রোগ্রাম বলে আর কি, বাচ্চাদের জন্য বিভিন্ন গিফট থাকে, যেমন রোজার ঈদেও কিছু গিফট দিয়েছিল। তো ওই গিফট গুলো ছিল আপনার, যেমন আমরা গাড়িতে করে সবাই যেত, কেউ গাড়ি থেকে নামে নাই, ড্রাইভ থ্রোতে নিয়ে নিয়ে চলে আসছে এরকম আর কি। আর মসজিদ সাজানো বা মসজিদের সামনের জায়গাটা সাজানো এরকম থাকে। এবছরেও তাই, এই আগামীকালও তাই হবে, বাচ্চাদের জন্য প্রোগ্রাম হবে। আর কোরবানি যারা এখানে করে, তো কোরবানি সাধারণত ফার্মে গিয়ে করে আর কি, যেখানে সেখানে তো করার সুযোগ নাই। তো এখানে যেমন বেশিরভাগই হচ্ছে ল্যাম্ব কোরবানি করে, কেউ কেউ গরু কোরবানি করে। তো ল্যাম্ব কোরবানি করলে হচ্ছে ল্যাম্বের যে ফার্ম গুলো আছে ওই ফার্মে চলে যায়, ওখানে প্রসেস করে, ফার্মের মালিকরাই হেল্প করে, ওখান থেকে জবাই করে একদম মাংস টাংস রেডি করে নিয়ে আসে। তো কোরবানির আনন্দটা হতো আর কি, আমরা দল বেঁধে যেমন স্টুডেন্টরা আমরা ফার্মে যেতাম, ওখান থেকে কোরবানি নিজেরা কোরবানি করতো, চামড়া টামড়া ছিলে মাংস বানিয়ে নিয়ে আসতো, ওটা একটা আনন্দ ছিল। এবার হয়তো কিছুটা সীমিত হবে সেটা। আর মোস্টলি আসলে ঈদ কেন্দ্রিক মসজিদেই আনন্দ হতো, মসজিদে সারাদিন প্রোগ্রাম থাকতো, মোটামুটি সারাদিনেই বিভিন্ন প্রোগ্রাম থাকতো। এর বাইরে বাঙালি কমিউনিটি আলাদা করে উদযাপন করে, যেমন কমিউনিটির বিভিন্ন বাসায় দাওয়াত থাকে বা আমরা নিজেরা আয়োজন করি, অথবা কোনো পার্কে আয়োজন করে, একসাথে সবাই মিলে কতক্ষণ আড্ডা দেয়, গল্প করে, খাওয়া দাওয়া করে। তো এবছর সবকিছুই আর কি কিছুটা সীমিত পরিসরে হবে, যেমন বাঙালিদের পার্টিগুলো আবার ছোট ছোট পরিসরে হচ্ছে আর কি। আমি যতদূর দেখলাম যে 5-6 জনে মিলে মিলে বা সব মানুষকে একসাথে ইনভাইট করে প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না, সেটা বাসায় হোক বা পার্কে হোক। আর মোস্টলি আসলে তো মানুষ মিস করে যে মানে এখানে ঈদ করলে উদযাপন করলো, মানুষ আসলে তো মিস করে তার নিজের আত্মীয় স্বজনকে, সেটাই হচ্ছে আসলে মানে বড় গ্যাপ যেটা আর কি ঈদের মধ্যে। তো মানুষ যেমন মনে করেন বলে না আমি খুব দেশকে ভালোবাসি, আসলে মানুষ দেশকে অত ভালোবাসে না, ভালোবাসে তার আত্মীয় স্বজনকে। মানে সেটাই যে আমি কাকে মিস করি, দেশের কি আমি মিস করি, দেশের আমি মিস করি আসলে আমার আত্মীয় স্বজনকে। তো আমার আত্মীয় স্বজন যদি আমার পাশে থাকতো, সেটা দেশে কি বিদেশে কি, সমুদ্রে জঙ্গলে হোক, যেখানেই হয়, এটা আসলে কোনো ব্যাপার না। তো মানুষ আসলে যে মানে আমি দেশকে ভালোবাসি বলে বা দেশের জন্য এটা করি সেটা করে, আসলে মানুষ তার আত্মীয় স্বজনকেই ভালোবাসে এবং ঈদের সময় তাদেরকেই কাছে চায়। এটা হচ্ছে আর কি প্রবাসের ঈদের একটা কষ্ট, যে আমরা আত্মীয় স্বজনকে কাছে পাচ্ছি না। জি ধন্যবাদ, ধন্যবাদ শিবির আহমেদ। আসলে আমরা হয়তো যে দৃষ্টিভঙ্গি থেকে শিবির আহমেদ হয়তো বলবে, হয়তো পরবর্তীতে আবার কথা বলার সময় কোনো ব্যাপার, দেশকে আমরা তো অবশ্যই ভালোবাসতে হবে এবং আমাদের যে প্রোগ্রামটা সবার আগে দেশ, আমরা অবশ্যই যদি দেশ এবং আমরা যে যে ধর্মে পালন করি না, আমাদের ধর্ম আছে যে দেশ প্রেম ইমানের অঙ্গ, এবং দেশের প্রতি সে ভালোবাসা তো থাকতে হবে। হয়তো কি কোন দৃষ্টিভঙ্গি থেকে শিবির বলেছেন এটা আমরা হয়তো বলবেন পরবর্তী আলোচনায় বা বলার ইয়ে করবেন। আমরা এই পর্যায়ে আবার মীর আহমেদ মিরু ভাইয়ের কাছে যেতে চাই। মীর আহমেদ মিরু ভাই, হৃদয়, জি হৃদয়, জি আপনার কাছে আমার প্রশ্ন,
আপনার এখানে নয়েজ হচ্ছে, আশেপাশে কথা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। জি। আরেকটা বিষয়টা আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি তো আত্মীয় স্বজন সবাই ছাড়া এভাবে বিদেশে আমাদের হাজার হাজার লাখ লাখ লোক ঈদ করছে। এই যে আপনাদের এই মনের অবস্থা, তো সবারই মনের অবস্থা ভালো থাকার কথা নয় নিশ্চয়ই। আপনার কি অনুভূতি, এটা একটু দেশবাসী এবং দর্শক শ্রোতাদের বলেন যে আত্মীয় স্বজন ছাড়া ঈদ। না, এবারে তো আসলে যে আমাদের এই সময়টা তো খুবই কঠিন একটা সময়, এবং কি এই মহামারী করোনা আমাদের প্রতিদিন কোনো না কোনো আপনজনকে আমরা হারাচ্ছি, বা কোনো আপনজন অসুস্থ হাসপাতালে আছেন, বা আমাদের প্রিয়জনকে হারানোর কষ্টে আছে। এবং কি সবচেয়ে বড় কথা হলো, এই করোনা আক্রান্তে আমাদের প্রফেশনালি সমস্যা হচ্ছে, কাদেরও সমস্যা হচ্ছে। আমার সবচেয়ে খারাপ লাগে যে এই করোনায় মানুষের জীবন চলে যাচ্ছে, আমরা আমাদের প্রিয়জনকে হারাচ্ছি, শুধু তাই নয়, কিন্তু আমাদের পরিবার পরিজন নিয়ে বর্তমানে বেঁচে থাকার যে উপকরণ, যে আমাদের যে প্রফেশন, আমাদের যে কর্মক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা হারাচ্ছি। আমার কষ্ট লাগে যে আমার প্রফেশনের অনেক প্রতিষ্ঠান, অনেক গণমাধ্যম যে এখন খুবই জীর্ণশীর্ণ অবস্থায়। এখন এই যে ঈদ উপলক্ষে তাদের বোনাস বেতন হয়েছে কিনা ঠিকমতো আমার জানা নাই, আমার মনে হয় না অনেক প্রতিষ্ঠান তা করতে পারছে। যে ঈদ উৎসবের আমেরিকার অবস্থান বলেন, বোনাস আমরা হয়েছে কিনা আমার দেশের বাংলাদেশের বিষয় তো অন্য সাবজেক্টে আলোচনা করি। আচ্ছা, তা আমরা এইখানের কথা, হ্যাঁ, ব্রাজিলের এবারের সবচেয়ে বড়, আপনি জানেন পৃথিবীর, এই যে ব্রাজিলের প্রেসিডেন্ট একটা কথা বলেছেন যে করোনার বৃষ্টিতে প্রায় সবাইকে ভিজতে হবে। এই কথাটা কিন্তু, এই ভাষাটা, বক্তব্যটা কিন্তু এখন সবার মুখে, কিন্তু শুধু সবার মুখে নয়, করোনার বৃষ্টির বন্যা হয়ে গেছে ব্রাজিলে। গতকাল ছিল সর্বোচ্চ মৃত্যুর হার, প্রায় 1500 মারা গেছে ব্রাজিলে, ৭৪,০০০ আক্রান্ত হয়েছে। তো এখন এখানে কিন্তু সামগ্রিকভাবে আপনার ব্রাজিল প্রবাসীরা তো ভয়াবহ একটা দুর্যোগের মধ্যে আছে, প্রতিকূলতার মধ্যে আছে, টেনশনে আছে। এবং এক কথায় হলো, এক নম্বর হলো তাদের আজকে 6টি মাস প্রবাসীদের যে আয় রুজি বন্ধ হয়ে গেছে, কর্মক্ষেত্র তাদের এই খুবই সামান্য কিন্তু কাজকর্মকে, আবার কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিছু চাকরিচ্যুত হয়েছেন। যারা বেশিরভাগ ল্যাটিন আমেরিকায় যারা থাকেন, তারা 80% ব্যবসার সাথে সম্পৃক্ত এবং ছোট বড় ব্যবসা করেন। কিন্তু সব ধরনের ব্যবসার মধ্যে এখন আপনার করোনার জন্য সব শিথিল হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে তারা এই যে ঈদের যে আনন্দ, যে মহা উৎসব আমাদের ঈদ, আমি মনে করি ল্যাটিন আমেরিকা, ব্রাজিলে যারা আছে তাদের এবার পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদ করা মনে হয় 10% করতে পারতেছি কিনা আমার জানা মতো নাই। কারণ আমি এই পর্যন্ত ব্রাজিলের, ল্যাটিন আমেরিকা, উরুগুয়ে যারা আছে সবাই আমি দেখছি যে অনেকে আছে 6 মাস পর্যন্ত তাদের কোনো ইনকাম নাই। আর যারা ব্রাজিলের চাপালো বাণিজ্যিক নগরীতে মধ্যরাত্রে একটি বাজার হয়, সেই বাজারে আমাদের প্রবাসীরা অংশগ্রহণ করেন। কিন্তু আমাকে একজন বলেছেন যে সে বাজারে অংশগ্রহণ যারা করে, কিছু তারা বস্ত্র নিয়ে বসেন, কাপড় চোপড় বিক্রি করেন, কিন্তু ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। মানে এমন হয়েছে যে এখানে ব্রাজিলে কিন্তু শুধু বাংলাদেশি নয়, এখানে পৃথিবীর 35টা দেশের মানুষ থাকে, এবং সবচেয়ে গরিব দেশের মানুষগুলো এখানে এসে বিভিন্ন কাজকর্মে এবং ব্যবসা বাণিজ্যে জড়িত। কিন্তু সবার এমন অবস্থা হয়েছে যে অনেকেই বলে যে আমরা সারা দিনে যে নিজেদের সারাদিনের যে খরচটা লাগে সেটা তুলতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। এখন বাসা ভাড়া দিতে হবে, পরিবার, নিজের প্রতিষ্ঠান, সবকিছু মিলাই যে সবাই, এই ব্রাজিল প্রবাসীরা আমি মনে করি যেন এবার সবচেয়ে বড়, অন্তত 10% হইতে 70% আছে মহা সমস্যা বিষয় অর্থনৈতিক ভাবে। এবং এই একটা প্রবাসী, যে প্রবাসীদেরকে আপনারা ধন্যবাদ দেন, আপনারা অনেক উপাধি দেন, যে প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে, তাদের রেভিনিউ দেশ চলছে। হ্যাঁ ঠিক, আপনারা এই যে কথাগুলো বলেন, বা প্রবাসীদের জন্য অনেক আয়োজন, আমি মনে করি ব্রাজিল প্রবাসী যারা আছে তারা এই পর্যন্ত আমাদের রাষ্ট্র থেকে, রাষ্ট্রের কোনো প্রতিনিধির থেকে কোন রকমের একটা আশ্বাস বা একটা সাহস, এই ধরনের ভাষাও পায় নাই। কিন্তু প্রবাসীদেরকে নিয়ে মন্ত্রণালয় আছে, প্রবাসীদের নিয়ে অনেক কিছু আমরা পত্রিকা মিডিয়াতে দেখতে পাই, কিন্তু সে প্রবাসী, যে প্রবাসী
রাত দিন পরিশ্রম করে টাকাটা দেশে পাঠায়। আমার ভাই যে আমেরিকান ভাই বলছেন যে যে দেশে দেশে দেশের জন্য তো এখানে আছে, দেশের জন্য একটা প্রবাসী সারাদিন কাজ করে বাজার করে রান্না করে খাইতে হয়। অনেক সময় দেখা যায় যে সারাদিন কাজ করে আসে, তাকে রান্না করে খাবে, এটার সময় কুলাচ্ছে না। অনেক সময় একটা পাসপোর্ট, একটা ছোট্ট একটা বিস্কিট খেয়ে শুয়ে থাকে, আবার মধ্যরাতে উঠে দৌড়ায় কাজের জন্য। সে কষ্টচিত্ত অর্থটা দেশে পাঠায়। আর দেশের আমাদের রাষ্ট্রীয় কোষাগার তাদের দখলে আছে, তারা তো মনে যেভাবে ছাড় বন্টন করতেছে। কিন্তু এই দুর্যোগ মুহূর্তে প্রবাসীদেরকে যেভাবে এগিয়ে আসার কথা, রাষ্ট্র সরকারের নির্বাহী, আমার মনে হয় এটা না আসাতে আমরা সব হতাশ হয়েছি, আমরা কষ্ট পেয়েছি। আপনি জানেন পৃথিবী প্রবাসী এখানে অনেক দেশের লোক ব্রাজিল, ল্যাটিন আমেরিকায় থাকে, তাতে দূতাবাসের লোকজন যেভাবে তাদেরকে যে প্যাট্রোনাইজ করে এবং তাদের বিভিন্ন সময় অসময় তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের ব্যবসা বাণিজ্যের কাজকর্মের খোঁজ খবর নেয়, এটা আমাদের এখানে 0%। আমাদের যদি দূতাবাসে ফোন করা হয়, বলা হয়, বলে আমাদের সবকিছু তো সীমিত, আমাদের ক্ষমতা কম, আমাদের সবকিছু সীমিত, আমরা বা কি করব, রাষ্ট্র থেকে যদি কোনো প্রোগ্রাম জারি না হয়, রাষ্ট্র থেকে কোনো অনুদান না আসলে আমাদের কিছু করার নেই। কিন্তু এইটা কিন্তু চায়না বলে না, এটা কোরিয়া বলে না, জাপান বলে না, অন্যান্য দেশের এরা বলে না। তারা আসে প্রতিবেশী বলে তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য কি করতে হবে, তারা লোন দেয়, তারা ক্রেডিট দেয়, তারা এইখানকে লবিংস করে তাদের প্রবাসীরা যাতে সুস্থ সুন্দর ভালোভাবে থাকতে পারে সে বিষয়। জি ধন্যবাদ মিরু ভাই, আবার আসছি আপনার কাছে। মিরু ভাই আপনার কাছে আবার আসছি। এই পর্যায়ে আমি আবার মোবারক হোসেন আপনার কাছে জানতে চাই একই ধরনের প্রশ্নই। আপনি বাহরাইন আছেন এবং মধ্যপ্রাচ্যের বেশি সমস্যা, যেমন উন্নত দেশগুলার যে সমস্যার কথা বলতেছে ব্রাজিল থেকে বা অন্যান্য দেশে মনে হয় এরকম না। যেমন আমেরিকা, লন্ডনে আমার মনে হয় যে এরকম না, সরকার বেতনের 80% প্রত্যেকে ঘরে বসে দিচ্ছে আমার যতটুকু জানি। আপনি মধ্যপ্রাচ্যের বাহরাইন, এখানে আমি একটু সংযোগ করে, আমি এখানেও ব্রাজিলের সরকারও আমাদের 600 হিয়াজ করে দিচ্ছে, যেটা বাংলাদেশি টাকা 12,000 টাকা। এখানে একটা জটিলতা আছে, এখানে অনেক প্রবাসী আছে, তাদের কাগজপত্রের ত্রুটির জন্য, সিপিএফের সমস্যা, ব্যাংকিং সমস্যার জন্য অন্তত 30% লোক এই উৎসবটা পাচ্ছে না। এই যে করোনা উৎসব যেটা পাচ্ছে, এই যে প্রমোদনটা পাচ্ছে না, যার জন্য এখানে যারা ফ্যামিলি নিয়ে আছেন তারা কষ্টে আছেন। যদিও আমি মনে করি কষ্ট মানে এই ল্যাটিন আমেরিকাতে অনেক মানবাধিকার সংগঠন আছেন, এনজিও আছেন, সহযোগিতা পাচ্ছে, কিন্তু আমরা আমাদের রাষ্ট্র থেকে যেটা পাওয়ার সেটা সেভাবে পাচ্ছি না, সেটাই আমি বলছি যে। আর আমরা রাষ্ট্র থেকে আশাও করি না, প্রবাসীরা এটা আশাও করে না, কিন্তু একটা সময়ের জন্য না, এখন পরিস্থিতি সারা পৃথিবীর পরিস্থিতির জন্য এমন একটা ভয়াবহ সমস্যার মধ্যে যদি রাষ্ট্র যদি না আগায়, কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, একটু মনে কিছু নিয়ে অভিমান থেকে বলছেন, দেশের প্রতি অভিমান থেকে বলছেন। নভেম্বর ডিসেম্বরে যে রেভিনিউ বাংলাদেশে যায় শুধু ল্যাটিন আমেরিকা থেকে, আমার মনে হয় এর রেভিনিউ খুব কম দেশ থেকে যায়। কারণ এইখানকার নভেম্বর ডিসেম্বর এক একজন প্রবাসী যে কম ইনকাম করে 2 মাসে 10 লাখ 5 লাখ টাকা ইনকাম করে, এরকম আছে অনেক। তো আমার মনে হয় যে রেভিনিউটা আমার দেশে যায়, রাষ্ট্র সেরকম শুধু ওই যে কথার মধ্যে আর ওই যে আলোচনার মধ্যে না রেখে প্রাতিষ্ঠানিক ভাবে তো প্রবাসীদের আশা করি। মিরু ভাই আপনার কাছে আবার আসছি। আম্মা জি, মোবারক হোসেন, আপনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি খারাপ অবস্থা। আমরা জানি যে অনেকদিন ধরে অনেকে বেতন পান না, দেশে টাকা পাঠাতে পারছেন না, সেই হিসেবে ওনাদের ওখানেও প্রবলেম, অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি দেশে যাদের আত্মীয় স্বজনরাও ঈদ করতে পারছে না। এই বিষয়গুলো আপনার কতটুকু আপনি কি জানেন? আসলে করোনা যখন শুরু হয়েছে, আমি বাংলাদেশি তো ছিলাম, এর মধ্যে আমি ফেব্রুয়ারিতে এখানে আসলাম। আসার পর থেকেই মূলত আমি আটকা পড়ে গেছি যে আমি আবার যাওয়ার কথা ছিল, কিন্তু বিমান বন্ধের কারণে যেতে পারিনি। তো এখানে প্র্যাকটিক্যালি আমি যে জিনিসটা দেখতেছি, আমাদের এখানকার মাননীয় রাষ্ট্রদূত জনাব ডক্টর নজরুল ইসলাম স্যার, ওনার নেতৃত্বে উনি চেষ্টা করেছে বাংলাদেশি কমিউনিটি যারা আছে এবং আমাদের এম্বাসির পক্ষ থেকে কিন্তু এখানে সার্বিক সহযোগিতা করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, ব্যবসায়িক সংগঠন আছে। স্যার তাদেরকে কি কি সহযোগিতা, মানে সহযোগিতাটা কি? বলছি স্যার তাদেরকে অ্যাকোমোডেট করে
সবাইকে ডাকালেন এবং ডাকিয়ে সবাই সাথে কথা বলে প্রণোদনার ব্যবস্থা করেছে। বিভিন্ন সামাজিক সংগঠন সেখানে আর্থিক অনুদান দিয়েছে স্যারের তহবিলে, এবং স্পেশালি বাংলাদেশ থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর উপহার আছে, সেই উপহার সংযোগ করে এখানকার যারা প্রবাসী যারা শ্রমিকরা কষ্টে ছিল, বিভিন্ন জায়গায় বেতন পায় না, বিভিন্ন কারণে খাইতে পাচ্ছে না, বিভিন্ন ঈদের সময় বিভিন্ন প্রবলেম ছিল, ঈদের পরবর্তী সময়েও এখন পর্যন্ত আমি কয়েকদিন আগে এমবাসিতে গিয়েছি, সেখানে ফুড ব্যাংক নামে স্যারে এক একটা প্যাকেটে ধরেন না চাল ডাল তেল এভাবে মিলিয়ে মিলিয়ে ফুড ব্যাংক রাখছে। সেখানে দেখা যাচ্ছে যে যারা রিকোয়ারমেন্ট জানাচ্ছে, যেখান থেকে ফোন আসতেছে যে আমাদের খাদ্যের প্রয়োজন, আমাদের বিভিন্ন ত্রাণের প্রয়োজন, তখন সেটা ওনারা বিভিন্ন কমিউনিটি লিডারদের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এমনি ভাবে রাষ্ট্র, কিন্তু এখানকার যে রাষ্ট্র, এরা উন্নত রাষ্ট্র, আপনারা জানেন এটা দ্বীপ রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের একটা দ্বীপ রাষ্ট্র, এবং এই দ্বীপ রাষ্ট্রের অনেক জনবসতি অত্যন্ত কম, কিন্তু তারা খুব সাজানো গোছালো কিন্তু, এবং এখানে পর্যটকদের আনাগোনা। কিন্তু দুঃখজনক হলো সত্য, করোনার কারণে পর্যটক আসা বন্ধ, আপনার এয়ারলাইন্স বন্ধ, আপনার বিভিন্ন হোটেল বন্ধ, মানে পর্যটন শিল্পটাই পুরোপুরি ধ্বংসের মুখে। এর মধ্যে সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষকে করে বিভিন্ন সচেতন করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য এবং মাস্ক ব্যবহার করার জন্য রেগুলার। এরপরে হচ্ছে যে আপনার যারা সরকারের লোক যারা, তাদেরকে তো সরকার বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করছেই, পাশাপাশি যারা আমরা প্রবাসী আছি, আমাদের প্রবাসীদের যেমন আমরা যে বাসায় থাকি অথবা যে ব্যবসা করি, সেখানে কারেন্ট বিল মওকুফ করে দিয়েছে 3 মাসের। এরপরে এখানে গভর্নমেন্টের একটা ফি আছে, আপনার এলএমআরএ বিল বলা হয়, ওটা মওকুফ করে দেওয়া হয়েছে। এরকম কিছু কিছু বিষয়ে গভর্নমেন্ট কিছু ছাড় দিয়েছে, কিন্তু আমরা আশা করছিলাম আমরা আরো বেশি করে করতাম, এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় জানাতে পারতেন যদি সরকার থেকে আরো বেশি সাপোর্ট আমরা পেতাম, যেটা আমাদের দেশ বলেন এবং এখানকার বলেন। যারা আসলে অর্থনীতিতে একটা ভাষা আছে যে চাহিদা অপরিসীম সম্পদ সীমিত, আসলে সেই কারণেই হয়ে ওঠে না। এটা জানি না, হয়তো মানসিকতার ব্যাপার হতে পারে। জনাব মোবারক হোসেন, আমরা তো মধ্যপ্রাচ্যের যে এম্বাসি গুলা আছে এখানকার এ ধরনের, আপনি যেমনটা বলতেছেন যে এই করোনার সময় ওনারা অনেক ফুড ব্যাংক সব করেছে, ওখানে যায় কথাও বলতে পারে না, আমরা তো এরকম যায় দাঁড়াইতেও পারে না, এরকম হয়তো এটা ভিন্ন কিনা আমি জানি না। বাহরাইনের দূতাবাসের যে আমাদের রাষ্ট্রদূত হয়তো ভালো এরকম কিছু কিনা। অন্যান্য রাষ্ট্রের যে বাহরাইনে অন্যান্য দেশ আছে মধ্যপ্রাচ্যের, আমাদের বাইরা ওখানে যায় অপমানিত অপদস্থ হওয়ার, এগুলি আমরা অনেক রিপোর্ট দেখেছি আর কি। ধন্যবাদ। আমি সিম্পলি বলি, আমি একটু পজিটিভ। বিষয়টা হচ্ছে কি, আমার তো বাহরাইন লাইফে আমার হয়ে গেছে প্রায় 15 বছর। আমরাও পজিটিভ লাইফে আমি কোনো আমি বলছি আমি কোনো অন্যায় আবদার নিয়ে কোনোদিন এম্বাসিতে যাইনি, যার কারণে আমি কোথাও কখনো নেগলেক্ট হইনি। আমি চাই এখানকার আমরা যারা প্রবাসী দেশে থাকি, যারা যাচ্ছে তারা কি সবাই, আপনি কি মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রে তো তারা সবাই লিগেল লোকে যাচ্ছে, এখানে তাদের ঠিকমতো পাসপোর্ট দিলে পাসপোর্ট যথাসময় হয়ে পাচ্ছে না, ঘুরাচ্ছে, বিভিন্ন ধরনের নানান ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা হয়তো আপনার ব্যাপারে ভিন্ন কিনা, বেশিরভাগ ক্ষেত্রে তো এরকম হচ্ছে। কিছু আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই। আমরা বাংলাদেশি, আমাদের বিভিন্ন ম্যান টু ম্যান ভ্যারি করে, ম্যান টু ম্যান এখানে সার্ভিসের বিষয় থাকে, তারপরে সুযোগ সুবিধার বিষয় থাকে। আর দেখা যাচ্ছে যে একজন সাধারণ শ্রমিক যদি এম্বাসিতে যায়, হয়তো ওনাকে হয়তো ওইভাবে মূল্যায়ন করছে না বিভিন্ন কারণে, এটা আমরা শুনতে পাই। কিন্তু আমি প্র্যাকটিক্যালি আমার এর আগের প্রায় 5 বছর আমাদের এখানে মেজর জেনারেল কে এম মমিনুর রহমান স্যার ছিলেন মাননীয় রাষ্ট্রদূত হিসেবে। উনিও চেষ্টা করেছে কমিউনিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য, সার্বিক হেল্প করার জন্য। বর্তমান যিনি আছেন উনিও অত্যন্ত বিজ্ঞ ডক্টর নজরুল ইসলাম স্যার। উনি এই করোনার সময় উনি আসছে কিন্তু, এবং এসেই উনি যে উদ্যোগগুলো নিয়েছে, আমি মনে করি যে
উনি হচ্ছে যে আমাদের প্রবাসী বান্ধব। হ্যাঁ, জি ধন্যবাদ। এই টকশোর পরে, টকশো শোনার পরে আপনাকে আরো সহযোগিতা করবে উনি নিশ্চয়ই, এবং আপনাকে সহ আমরা মাধ্যমে পুরো কমিউনিটি আমরা চাই যে উপকৃত হোক। ধন্যবাদ জি জনাব জি জি মোবারক হোসেন। আমরা এই পর্যায়ে আবার শিবলীর আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি আত্মীয় স্বজন ছাড়া ঈদ করছেন সুদূর আমেরিকায়। আপনার জি এখন কি অনুভূতি? কালকে ঈদ, এ সময় আপনার কাছে কেমন লাগছে? যে ধন্যবাদ আলমগীর ভাই। হ্যাঁ, আত্মীয় স্বজন ছাড়া আমি আসলে শুরুতেও তাই বলছিলাম যে মানে ঈদে আমরা আসলে সবচেয়ে বেশি মিস করি হচ্ছে আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, কাছের মানুষজনকে। সেটা যে সার্কেলেই হোক, এলাকার ভিত্তিতে কাছের সার্কেলের মানুষ হোক, শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ধু বান্ধব হোক, বা নিজের আত্মীয় স্বজন হোক, আসলে মানুষ সবচেয়ে বেশি মিস করে আত্মীয় স্বজনকে। কারণ ঈদের সময় আমাদের ইভেন বাংলাদেশেও আপনারা খেয়াল করবেন যে ঈদের সময় আসলে আমরা যতগুলো প্রোগ্রাম করি বা যত কাজ করি, যত আড্ডা দিই, জনাব এগুলো আসলে আমাদের একটা সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ। জনাব শিবলীর আহমেদ, আপনাকে ইন্টারাপ্ট করছি। জি আপনি ওই দেশকে ভালোবাসে না আত্মীয় স্বজনকে জি ভালোবাসে, এটার একটু ব্যাখ্যা দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ঈদটা আমরা যে উদযাপন করি, আসলে ঈদটা আসলে আমরা আমাদের সার্কেলের মধ্যেই উদযাপন করি। তো প্রবাসে আসলে মানুষের সার্কেলটা অনেক ছোট হয়ে যায়, কারণ এখানে বাংলাদেশি মানুষ কম, মুসলিম কমিউনিটি কম। সো আমরা ছোট একটা সার্কেলের মধ্যে ঈদ পালন করতে হয়। বাংলাদেশে থাকলে সেই সার্কেলটা হয়তো একটু বড় হয়। তো আমরা যাদেরকে আসলে সবচেয়ে বেশি মিস করি, ধরেন ঈদের সময় আমরা কাউকে কারোর সাথে কোলাকুলি করতে চাই, হ্যান্ডশেক করতে চাই, গিফট দিতে চাই, বাসায় দাওয়াত দিতে চাই, বা কারো বাসায় দাওয়াত খেতে যেতে চাই, একসাথে বসে কোথাও গল্প করতে চাই। এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের একটা ছোট সার্কেলের মধ্যেই করি। আমরা কিন্তু দেশের 10 লক্ষ মানুষের সাথে একসাথে ঈদ করি না। আমরা করি ধরেন হয়তো 100-200 মানুষ বা 50 জন বা 20 জন আত্মীয় স্বজনের সাথে। তো আমি সেই অর্থেই বলছি যে মানুষ আসলে কি মিস করে। আমি যে বাংলাদেশে যে এই ধরনের ঈদ হয় সেটা মিস করি, নাকি আমি বাংলাদেশে আমি যেভাবে ঈদ উদযাপন করতাম সেই জিনিসটাকে মিস করি। তো আমি বেসিক্যালি মিস করি হচ্ছে আমি যেভাবে ঈদ উদযাপন করতাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, সেটাকে। তো সেই অর্থে আমি আসলে মানে গোটা দেশকে মিস করতেছি ব্যাপারটা তা না। ব্যাপারটা আমি ট্রু কথাটা যদি বলি, সেটা হচ্ছে আমি মিস করতেছি হচ্ছে আমার আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে, এই সার্কেলটাকে। কারণ আমি তাদের সাথে কাছে থাকতে চাই, তাদের সাথে ঈদ উদযাপন করতে চাই। তো আমার মনে হয় প্রবাসে যারা থাকে সবারই একই ফিলিংস। আপনি যদি ধরেন আমাকে নিয়ে একটা দ্বীপের মধ্যে নিয়ে ছেড়ে দেন, এরপরে সেখানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সব ক্লোজ মানুষকে সেখানে দেন, আমরা সবাই একসাথে ধরেন আনন্দ করব, ঈদ উদযাপন করব, আমি কিন্তু আর কাউকে মিস করব না সেই ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বলেন যে আমি যখন চ্যারিটি কাজের জন্য মিস করব, বা ধরেন আমি অন্য মানুষদেরকে হেল্প করতে চাই, আমি কিছু দান সাদাকা করতে চাই, অথবা কোরবানি গোস্ত বিলাতে চাই, তখন কিন্তু ইন আ ব্রড সেন্স আমি কিন্তু তখন আরেকটু দূরের মানুষদেরকেও মিস করব। ধরেন আমার গ্রামের যেসব মানুষরা কোরবানি করতে পারছে না, আমার আশেপাশের গ্রামের কেউ কোরবানি করতে পারছে না, অথবা এখানেও দেখবেন অনেকেই প্রবাসে হয়তো কোরবানি করে না, তারা কোরবানির টাকাটা দেশে পাঠিয়ে দেয়। দেশে পাঠিয়ে দেয় যে আমার দেশের গরিব মানুষগুলোর মধ্যে যেন কোরবানির মাংসগুলো বিতরণ করে দেয়। কারণ এখানে আমি যদি কোরবানি করি, এখানে তো আমি ওই যে কোরবানি গোস্ত যে গরিবদের মধ্যে বিলাবো এরকম মানুষ হয়তো আমি খুঁজে পাবো না। তো সেটা যদি আমি দেশে দিই, তাহলে হয়তো দেশে 20-50 জন বা 20-30 জন মানুষের কাছে আমার গোস্তটুকু পৌঁছতে পারবে, তারা একটু প্রোটিন পাবে বা একদিন ভালো খেতে পারবে। সেই অর্থে তখন আমি হচ্ছে আমার আরো ব্রডার স্কেলে দেশকে মিস করি। কিন্তু আমি যদি শুধু ঈদ উদযাপনের কথা বলি, তাহলে ঈদ উদযাপনের জন্য আমি আসলে আমার আত্মীয় স্বজনদেরকে মিস করি, আমি সেই অর্থে মিন করছি। আর এই তো মানে ঈদের এটাই তো প্রবাসীদের জন্য যে আত্মীয় স্বজন ছাড়া ঈদ উদযাপন করতে হয়, সেটা একটা বড় কষ্ট। আবার অনেকের আছে যেমন আত্মীয় স্বজনের একটা বড় অংশ ধরেন প্রবাসেও থাকে। যেমন আমরা এখানে আমরা 2 ভাই আছি এখানে, তো 2 ভাইয়ের ফ্যামিলি আছি। তো একটুখানি হইলেও যে হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলির একজন অন্তত এখানে আছে। আমরা যেমন ঈদ উদযাপনের জন্য আমি এখন যে সিটিতে আছি, এখান থেকে আমরা আগে যে সিটিতে ছিলাম সেখানে যাব ঈদের দিন, আমাদের প্ল্যান। তো ওখানে যেমন আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন, আগে যাদের সাথে একসাথে 3 বছর ছিলাম। তো ওটা এখন আমাদের কাছে একটা মনে করেন বাড়ির মতো আর কি, যে আমরা এখন আরেক সিটিতে আছি, ঈদের দিন আমরা বাড়িতে যাব, ওনাদের সাথে সবার সাথে ঈদ করতে যাব মাউন্ট প্লেজেন্টে। ওরকম একটা মানে অনুভূতি ক্রিয়েট হয় যে আপনি যেখানে আপনার ক্লোজ মানুষজন আছে আপনি ঈদের দিন সেখানেই যেতে চান। তো এখানেও আমরা তাই করি আর কি, যে এখানে যতটুকু বাঙালি কমিউনিটি বা মুসলিম কমিউনিটির সাথে ঈদ উদযাপন করবো, প্লাস যেখানে আমাদের বন্ধু বান্ধবরা আছে, পরিচিত মানুষজন আছে, আত্মীয় স্বজন সার্কেল আছে, সেখানে হয়তো যাবো, বেড়াবো, এরকম করে ঈদ উদযাপন করা আর কি। ডেফিনেটলি এটা বাংলাদেশের মতো ঈদ না, এটা টোটালি ডিফারেন্ট। আমরা এখানে যেটা করি যে বাংলাদেশে যেমন উৎসবটা ভিতর থেকে আসে, যে এখানে একটা উৎসব চলছে সারা দেশে,
মানুষ বুঝে যে আমরা এখানে আজকে আজকে ঈদ বা কালকে ঈদ বা আজকে চাঁদ রাত, এরকম ধরনের একটা ফিলিংস তৈরি হয়। আর এখানে আমাদের যেটা করতে হয়, এখানে আমাদেরকে ফিলিংসটা তৈরি করতে হয় যে আমরা আর্টিফিশিয়ালি একটা উৎসবের আমেজ তৈরি করি। যেমন অনেক বাসাতে আমি দেখছি লাইটিং করছে, বাসায় লাইট লাগাচ্ছে, বাচ্চারা হচ্ছে ধরেন ঘর সাজাচ্ছে, ঘরের মধ্যে ঈদ মোবারক লিখছে, কেউ হয়তো কাবা শরীফের একটা ছোট নমুনা তৈরি করতেছে, করে সেটাকে দেখাচ্ছে যে এখানে হজ হয়। মানে বাসার মধ্যে আমরা এই ধরনের আয়োজন করি, আবার মসজিদের মধ্যে এই ধরনের আয়োজন হয়। তো এটা অনেকটা যে উৎসবের আয়োজনটাকে ধরেন ক্রিয়েট করা হয় না, আদারওয়াইজ তো ধরেন মানুষ এখানে বেশি টেনশন করে যেটা যে আমাদের বাচ্চারা যেন উৎসবগুলো পায়, আমাদের উৎসবগুলোকে চেনে। তো এই জন্য বাচ্চাদের জন্য সবাই হচ্ছে এরকম একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করতে চায়। সবাই আসলে এখানে বাচ্চাদের জন্য বেশি মানে টেনশন করে, যারা বিশেষ করে যারা নন মুসলিম মেজরিটি কান্ট্রিতে থাকে আর কি। মুসলিম মেজরিটি হলে হয়তো বাহরাইনে হয়তো তো সবাই মুসলিম মেজরিটি, সো ওখানে পরিবেশ আলাদা। কিন্তু ধরেন ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে বা ইউরোপ আমেরিকার কান্ট্রি গুলোতে যেখানে নন মুসলিমরা মেজরিটি, সেখানে ধরেন বাচ্চারা তো ইসলামিক পরিবেশ বাইরে পায় না। কারণ বাচ্চা বাইরে সালাম দেওয়ার যে কালচার অথবা কোলাকুলি করার কালচার, ঈদ মোবারক বলার কালচার, এই জিনিসগুলো তো বাচ্চারা অটোমেটিক শিখে না স্কুল থেকে বা পরিবেশ থেকে। এই জন্য এখানে মসজিদ গুলোই হচ্ছে আসলে মূল হাব, যেখান থেকে এই উৎসবের আমেজটা তৈরি করার চেষ্টা করা হয় এবং বাচ্চাদের শেখানো হয়। তো এই জন্য দেখা যায় যে মসজিদেই সারাদিন প্রোগ্রাম থাকে, এবং মসজিদগুলো, মিরু ভাই যেটা বলছেন যে মসজিদগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দিচ্ছে, অসাধারণ সার্ভিস। এখানে মসজিদে প্রচুর প্রোগ্রাম ওনারা অ্যারেঞ্জ করেন, ঈদের দিন, ঈদের আগে, ঈদের পরে, রমজানে বাচ্চাদের জন্য আলাদা প্রোগ্রাম থাকে, বিভিন্ন ওকেশনে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন। তো এইটা আর কি এখানে ঈদ উদযাপনের সবচেয়ে সুন্দর দিক, যে মসজিদ ভিত্তিক একটা পরিবেশ তৈরি হয়। আরেকটা জিনিস এখানে সুন্দর, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যে ডাইভার্সিটি আছে এখানে, এটা তো ধরেন আমাদের দেশে তো মানুষ মোটামুটি হোমোজেনাস, সব একই রকমের কালার, একই রকমের সাইজের মানুষ বা একই টাইপের মানুষ। এখানে যেমন বিভিন্ন ধরনের মানুষ আছে, ধরেন মুসলিমদের মধ্যেও কালো মানুষ, ব্রাউন মানুষ, সাদা মানুষ, বিভিন্ন এথনিক গ্রুপের মানুষ, আফ্রিকার মানুষ, ইউরোপের মানুষ, বিভিন্ন গ্রুপের মানুষের মিক্সচার হওয়ার কারণে ইসলামের যে আরেকটা ব্রডার সৌন্দর্য, যে ইসলামের মধ্যে ধরেন সাদা কালো বিভেদ নাই, কালো ব্রাউনের দ্বন্দ্ব নাই, এই জিনিসটা এখানে মসজিদে গেলে ফুটে ওঠে। সৌন্দর্য, এক কাতারের মধ্যে বিভিন্ন রঙের মানুষ আছে, এটা একটা সুন্দর, যেটা হয়তো আমরা বাংলাদেশে পাই না বা মিস করি। জি ধন্যবাদ। জি আলমগীর ভাই। হ্যাঁ শিববির আহমেদ, অশেষ ধন্যবাদ। আমরা আবার একবার আপনার কাছে আসবো, সুযোগ পাবো, আরেকবার কথা বলার সুযোগ পাবেন আপনি। এ পর্যায়ে আমি আবার মীর আহমেদ মিরু ভাই, আমি আপনার কাছে আসছি। আমি একই ধরনের প্রশ্ন আপনাকেও করতে চাই, যে আপনি এখন ওখানে অবস্থান করছেন এবং সেখানে যেমনটি বলছিলেন শিববির আহমেদ, ওখানে নিশ্চয়ই আমাদের কমিউনিটির মানুষজন কম, মসজিদও আপনাকে দেখা যাচ্ছে অনেক দূর গিয়ে আপনাকে মসজিদ খুঁজে বের করতে হয়। এই বিষয়গুলো তো আছে, যারা আত্মীয় স্বজন নিয়ে আছেন তাদেরকে আমাদের কৃষ্টি কালচারগুলি শিখানো, বোঝানো, এগুলি একটু কঠিন হয়ে যায়, এই ব্যাপারটা আছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে আপনার অনুভূতি জানতে চাই। একদিন পরে কালকে ঈদ, ঈদ করবেন, আপনি একা অবস্থান করছেন, অথচ আপনার সমস্ত পরিবারের আত্মীয় স্বজন বাংলাদেশে অবস্থান করছে, কেমন লাগছে আপনার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে কেমন লাগছে, মনের সে আবেগটা জানানো, মনের আবেগটা তো বুঝেন আপনি, আমার প্রফেশনের যে ভাই, আমরা একসাথে বুঝছি, আমরা দেশবাসী যৌবনের এবং সবচেয়ে বড় সময়টা, হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ, যৌবনের সবচেয়ে বড় সময়টাই তো এই প্রফেশনে দিয়েছি। এখানে তো একটা কষ্ট আছে, আপনি জানেন। জীবনের 32টা বছর, জীবনটার 32 মূল সময়, মেন সময়টা কিন্তু গণমাধ্যমে দিয়েছি। গণমাধ্যমে অনেক কিছুর সাথে জড়িত, অনেক স্মৃতি জড়িত, অনেক দুঃখ কষ্ট এবং অনেক কিছুর সাথে জড়িত এই 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 আপনার এই গণমাধ্যমে। তো সেখানে আমার পরিবার এখনো ঢাকায় আছে, আমার সন্তানরা ঢাকায় আছে, কিন্তু সেটা সেই দিকে আমি যেতে চাচ্ছি না। যেখানে শিবির আহমেদ যে কথাটা বলেছে যে পরিবারের সাথে বিনিময়, আবেগ, শুভেচ্ছা, যে এটা তো একটা বিরাট আবেগিক বিষয়, এটা হলো সবচেয়ে বড়, এটা বড় আনন্দ, এটাকে ঈদ বলা হয়। যেমন আমরা যখন দেশে ঈদ করি, দেশের ঈদের সময় আমাদের এমন কিছু লোকের সাথে, বন্ধু বান্ধব দেখা হয়, যাদের সাথে 1 যোগ 2 যোগ 1 বছর 2 বছর পরে দেখা হয়, কোলাকুলি হয়, শুভেচ্ছা বিনিময় হয়, একটা খোঁজ খবর নেওয়া হয়। এটা ঈদের উৎসবের মধ্যে পড়ে, যে আনন্দের মধ্যে পড়ে। আমার ভাই মোবারক ভাই যে বলেছে, যে উনি যে রাষ্ট্রীয় কথা বলেছে, সরকারের কথা বলেছে এবং ওখানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আমি খুব খুশি হয়েছি। যে আমি এইখানে এই মুহূর্তে বলতে চাই যে প্রবাসীদের
প্রবাস নিয়ে বলতে চাই, যেটা নিয়ে দেশ উপকৃত হবে, প্রবাসীর উপকৃত হবে। যে এবং এই আজকের আপনার এই আলোচনা, আপনার এই মাধ্যম নিয়ে আমি এটাই জানাতে চাই যে ঈদের শুভেচ্ছা ঠিক আছে, কিন্তু প্রবাসীদের প্রকৃত চিত্রটা তুলে দেওয়া উচিত, প্রবাসীদের প্রকৃত অবস্থানটা তুলে ধরা উচিত, প্রবাসীদের প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু প্রতিষ্ঠা করা যায়, প্রোভাইড করা যায়, সেগুলো আসা উচিত। আপনি আছি মিডল ইস্টে আমাদের প্রবাসীদের এক ধরনের, কিন্তু ইউরোপে এক ধরনের, আমেরিকা এক ধরনের, কিন্তু ল্যাটিন আমেরিকা, ব্রাজিলে কিন্তু এখানের কিন্তু পরিবেশ আর এক ধরনের। তো এখন আমরা যদি আমাদের রাষ্ট্র থেকে, যদি সরকার থেকে যদি মনে করি যে প্রবাসীদেরকে আমরা শিল্প হিসাবে যদি দেখি, প্রবাসীদেরকে যদি আমরা যদি শিল্প উন্নয়নের মধ্যে যদি ফেলি, যদি মনে করি দেশের সবচেয়ে কোনো ইনভেস্ট নাই রাষ্ট্রের, যেখানে অন্যান্য প্রতিষ্ঠানে, সে প্রতিষ্ঠানে সরকারের যে রাষ্ট্রের যে ইনভেস্ট থাকে, প্রবাসীদের কোনো ইনভেস্ট নেই সরকারের, কিন্তু সেই প্রবাসীদেরকে জন্য তো ইন্ডাস্ট্রিয়াল ভাবে, রাষ্ট্রীয় ভাবে সেবা এগিয়ে আসা উচিত। এই জন্য যে প্রবাসী যারা আছে তাদেরকে মজবুত শক্তভাবে আরো দীর্ঘমেয়াদী আরো বৃদ্ধি করতে হবে। করতে হলে কি করতে হবে? এখানে কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এখানে কিছু ভলান্টিয়ার সার্ভিসের ব্যাপার আছে, এখানে কিছু কমিউনিকেশনের ব্যাপার আছে, এখানে কিছু শিক্ষার ব্যাপার আছে, এখানে কিছু সহযোগিতার ব্যাপার আছে। সেগুলো কোথায়? আপনি এই যে আমার ভাই বলল আমরা প্রবাসে হিট করছি মহামারীর মধ্যে, আমাদের সরকার কি পারতো না আমাদের দূতাবাসের মাধ্যমে যে অন্তত পক্ষে 2টা শহরের মধ্যে অন্তত একটা বাঙালি কমিউনিটির মধ্যে অ্যানাউন্স করে বলতে পারতো না যে তোমাদের এখানে আমরা 2টা গরু পাঠিয়ে দিচ্ছি, তোমরা সবাই এখানে নামাজ পড়বে, একসাথে খাবার থাকবা, আসো, আমরা আমাদের দূতাবাসে 2জন প্রতিনিধি থাকবে, তোমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবে? পারতো না? প্রবাসীরা তো সবে আয়োজন করে রেখেছে। আমরা প্রবাসীরা নিজেদের উদ্যোগে নিজের আয়োজনে মসজিদ করেছে। ব্রাজিলের মতো একটা জায়গায় বাংলাদেশিদের উদ্যোগে একটা মসজিদ আছে, সেখানে মসজিদে সবাই নামাজ পড়বে, সেখানে তো একজন প্রতিনিধি আসতে পারতো, সেখানে সরকার একটা অনুদান ঈদ উপহার থাকতে পারতো, একটা শুভেচ্ছা বিনিময় থাকতে পারতো। আমি অভিযোগ করছি না, আমি বলছি যে সরকার মহোদয়ের ইচ্ছা আছে, সরকার প্রধানের ইচ্ছা আছে, সরকারের নির্বাহী যারা পরিচালনা যারা এগুলা করবে তাদের মাধ্যমে যদি সরকার যদি এই জিনিসগুলা যদি প্রবাসীদেরকে উৎসাহিত করার জন্য, এটা কি হইতো, উৎসাহিত হইতো, আরো কাজের বাড়তো, প্রবাসী আরো বেশি করে রেভিনিউ পাঠাইতো, এটা দেশের উপকার হতো। প্রবাসীতে হ্যাঁ আমার দেশের একজন প্রতিনিধি আমার ঈদের সময় আমার কাছে আসছে, পৃথিবীর সবচেয়ে দূরের দেশ, যেখানে আপনি ইচ্ছা করলে আমি আমার দেশে যেতে পারবো না, 2 লক্ষ টাকা লাগে, 2 লক্ষ মিনিমাম, আর এখন তো 3 লক্ষ টাকা লাগে। এটা তো সৌদি আরব আর মিডল ইস্ট না যে আপনার অন্তত পক্ষে 4 ঘন্টার মধ্যে আসা যাওয়া করছে, আমি এখান থেকে দেশে যেতে 30 ঘন্টা লাগে। আর ইউরোপ এখান থেকে দেশে যেতে হলে অনেক প্রক্রিয়া আছে, আমাদের অনেকে আছে 6 বছর 7 বছর এখন গ্রিন কার্ড হয় না, সে যাবে কেন দেশে? সেটা এখানে থাকতে হয়েছে। তো এখানে অনেকের পরিবার আছে, অনেকের পরিজন আছে। তো রাষ্ট্রের আপনার এখানে সৌদি আরবের কথা বা আরব আমিরাতে যে আরবিরা আছে, তারা তো দেশে যেরকম উৎসব করে এখানে ওরকম উৎসব করে, কারণ রাষ্ট্র তাদেরকে প্রোভাইড করে, রাষ্ট্রের প্রতিনিধি তাদেরকে উৎসাহিত করে। এখানে রাষ্ট্র তাদের এখানে বিভিন্ন ইসলামী সোসাইটি, এনজিও এবং সংগঠন রেখেছে যে তাদের এখানকার প্রবাসী যারা আরবি আছে তাদেরকে প্রোভাইড করার জন্য, সময় দেখার জন্য। এই যে উৎসবগুলোর ভিতরে তো তাদের বাজেট আসে এবং তাদের কর্মী বাড়ায়, তাদের জনবল বাড়ায়, এবং এই যে আমরা তাদের অনুষ্ঠানে আমরা যাইয়া আমরা উৎসব করতে হয় কেন? আমরা আমাদের রাষ্ট্র থেকে, আমাদের রাষ্ট্রে এত কিছু আয়োজন, এত কিছু, এত ডিজিটাল সিস্টেম, অনেক কিছু, কিন্তু এইগুলো রাষ্ট্রকে রাখতে কি কত টাকা লাগে? এখানে কি লাগে? কিছুই লাগে না। আজকে বলো রাষ্ট্রের একজন প্রতিনিধি মিডল ইস্ট, ল্যাটিন আমেরিকা আসবে, রাষ্ট্রের এই ব্রাজিল প্রবাসীরা অনুদান দিয়ে তাকে সম্মান দিয়ে এখানে নিয়ে আসবে, তার মাধ্যমে যদি ঈদটা হয়, তার শুভেচ্ছা বিনিময় হয়, যদি দেখা সাক্ষাৎ হয়, একটা প্রতিনিধি থাকে, তো কি হয়? এটা উৎসাহিত হয়। তো এই জন্য বলি যে রাষ্ট্রের অন্তত প্রবাসীদেরকে নিয়ে কাঠামো ভাবে আমি মনে করি এখানে যে আরো কিছু সিস্টেম বাড়াইতে হবে। প্রবাসীদেরকে যদি আপনি যদি ধরে না রাখেন, প্রবাসীদেরকে যদি রেভিনিউ যদি মূল উৎস যদি আসে যদি আমরা যদি মনে না করেন, আর যদি মূল উৎস মনে করেন, তাহলে সরকারকে এবং আমাদের নির্বাহীকে, আমাদের দেশের দেশপ্রেমিক যারা আছে তাদেরকে অন্তত পক্ষে এখানে যদি অংশগ্রহণ না করায়, রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রের কোষাগার দুর্বল হয়ে যাবে। কারণ রাষ্ট্রের কোষাগার যদি সমৃদ্ধ করতে হয়, আরো শক্তিশালী করতে হয়, প্রবাসীদেরকে শক্তিশালী করতে হবে, প্রবাসীদের মনের শক্তি বাড়াইতে হবে, প্রবাসীদেরকে সাহস দিতে হবে, প্রবাসীদেরকে ইনভেস্ট করতে হবে। তো এই জন্য আমি মনে করি ল্যাটিন আমেরিকা এমন একটা প্রবাসী যারা আছে, এনে ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, যে এখানে এই 2 বছর পরে চলে যেতে হবে, কোন রকম এই ধরনের সিস্টেম নাই।
এখানে কোনো আকন্দার বিষয় নাই যে এখানে এতদিন 2 বছর থাকতে পারবো একটা আছে না, এইখানে সারা জীবনে থাকতে পারবে সে ইচ্ছা করলে, কোনো সমস্যা নাই। এইখানে এইখানে সে প্রোভাইড দিতে পারবে, এখানে সবকিছু করতে পারবে। এই জন্য বলছি রাষ্ট্রকে উচিত ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, ল্যাটিন আমেরিকা এগুলো ভাগ করে রাষ্ট্রের প্রবাসী যে মন্ত্রণালয় আছে তাদেরকে এখানে ভলেন্টিয়ার সার্ভিস দিয়ে কাঠামোগত ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে রূপ দেওয়ার জন্য যে সিমটম গুলার দরকার, যে নিয়ম কানুন গুলার দরকার, যে ইনভেস্ট গুলার দরকার, এগুলো করলে আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বেশি শক্তিশালী হবে প্রবাসীদের রেভিনিউ দিয়ে। রাষ্ট্র সচ্ছল হইতে হলে, রাষ্ট্রকে যদি উন্নত করতে হয়, আরো বড় কিছু করতে হয়, আপনি প্রবাসীদের দিকে রাষ্ট্রের সুদৃষ্টি থাকতে হবে এবং সর্বোচ্চ সর্বব্যবস্থা এই প্রবাসী দিকে থাকতে হবে। মিরু ভাই অশেষ ধন্যবাদ। আসলে অনেক বড় সাবজেক্ট, আসলে প্রবাসীদেরকে নিয়ে রেগুলার প্রোগ্রাম করা যায়। আপনি যে বিষয়ের দিকে যাচ্ছেন ওটা অন্য বিষয়, আমরা আরেকদিন আলোচনা করার চেষ্টা করব যে কোন কোন দেশে আমাদের বাংলাদেশিদের জন্য কোন কোন সেক্টরে বিনিয়োগ করার সুযোগ রয়েছে এবং যেতে হলে কিভাবে যাবে এবং যাওয়ার প্রক্রিয়া, কোন কোন প্রক্রিয়ায় গেলে ভালো হয়, অনেকজন অনেক প্রক্রিয়ার মধ্যে যায়। এইসব বিষয় নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। আপনাদেরকেও সেভাবে প্রত্যাশা করব আমাদের সাথে থাকবেন। আমি এই পর্যায়ে যেতে চাই মোহাম্মদ মোবারক হোসেন, আপনার কাছে আবার আসতে চাই। আপনার কাছে একই ধরনের প্রশ্ন আমি করতে চাই। আপনি আত্মীয় স্বজন ছাড়া ঈদ করছেন, আপনার পরিবার পরিজন খুব সম্ভব আমি জানি না যে মাঝে মধ্যে হয়তো থাকে যায়, আপনার বিষয় নয়, শুধু সারা মধ্যপ্রাচ্যে খুব কম সংখ্যক পরিবার নিয়ে থাকে। আপনার মতো এরকম হয়তো ব্যবসায়ী যারা আছেন তারা হয়তো হয়তো কিছু মানুষ পরিবার পরিণীয় থাকার সক্ষমতা রয়েছে। এছাড়া শুধু এবং যারা এখন ব্যবসায়ী আছেন আপনারা যারা, তারাও খুব ভালো আছেন, আমরা যতটুকু তাদের অবস্থাও ভালো না। আজকে 5-6 মাস ধরে কোনো ব্যবসা বাণিজ্য নেই। হ্যাঁ, তো ওখানকার যে ব্যবসা বাণিজ্য কি অবস্থা এবং সংক্ষেপে বলবেন, আমরা শেষ পর্যায়ে একদম প্রোগ্রামের ওখানকার ব্যবসার কি অবস্থা এবং কোনো সম্ভাবনার কোনো বিষয় আছে কিনা। আমরা অন্য বিষয়ে আরো অনেকগুলি প্রশ্ন আমাদের কাছে আছে, অনেক কমেন্ট মতামত আমাদের পাঠিয়েছেন অনেকে। আসলে সেসব বিষয় নিয়ে অনেক আলোচনার বিষয়, প্রবাসীদেরকে নিয়ে বা অন্য আলোচনা করবো। আপনি যদি এই বিষয়ে একটু বলেন। জি, আজকে তো আসলে নির্দিষ্ট একটা টপিক, সেটা হচ্ছে ঈদ নিয়ে। আমি এই পর্যায়ে একটা জাস্ট ছন্দ বলছি। আমির ফকির এক হয়ে যায় এই ঈদে, আয়না সবাই এক হয়ে যায় সেই ঈদে, এক থাকি সব এমনি করে জীবনভর, যাই ভুলে যাই উঁচু নিচু আপন পর। আসলে আমরা যারা আজকে প্রবাসী হিসেবে বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে বাইরে আমি হিসাব করেছি বা আমার নিয়ার অ্যাবাউট প্রায় 1 কোটির মতো বাংলাদেশি আছে যারা প্রবাসে থাকে। আমার ভাই যেটা বলেছে মীর আহমদ ভাই, প্রবাসীদের রেমিটেন্স দিয়েই কিন্তু বাংলাদেশের চাকা ঘুরে। প্রবাসীদের ঘামের টাকায় বাংলাদেশের চাকা ঘুরে। আনফরচুনেটলি প্রবাসীরা কিন্তু সেই প্রিভিলেজ গুলো পায় না। তো এটা আমি বলবো না, এটা আমি প্রথমে বলছি ম্যান টু ম্যান ভ্যারি করে। রাষ্ট্রের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করে যাচ্ছে দেশটাকে উনার মতো করে উনি চালাতে চেষ্টা করছে, কিন্তু আসলে সব অর্গান গুলো তো ওইভাবে সহযোগিতা করতেছে না, যার কারণে সমস্যা হচ্ছে। ঠিক এমনি ভাবে আমি বলবো যে বিভিন্ন দেশে দূতাবাস গুলো আছে সেখানেও ম্যান টু ম্যান সব মানুষ যে একেবারে খারাপ সেটা বলবো না। আমরা আমাদের হাতের আঙ্গুল পাঁচটা কিন্তু একটা মন নয়, এটা স্বীকার করতে হবে। আমি যে পরিবারে বাস করি সেই পরিবারের সবাই কিন্তু এক সমান নয়। তাহলে আমি বলবো আমরা যারা পজিটিভ, আমরা দেশকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমার ফ্যামিলিকে ভালোবাসি, এমনি ভাবে যদি আমাদের ভালোবাসাটাকে আমরা পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি যে আমরা সবাই সাকসেস হবো। এখন আপনি যেটা বলেছেন ব্যবসার কথা, আমি বলবো বর্তমান এই করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতির মধ্যে আছে কিন্তু ব্যবসায়ীরা, সবচেয়ে ক্ষতির মধ্যে আছে ব্যবসায়ীরা। এটা শুধু নট অনলি মিডল ইস্ট, এটা অল ওয়ার্ল্ড। এখানে যাদের ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণ, আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট এবং যে পরিমাণ আমাদের প্রতি মাসে এক্সপেন্স যাচ্ছে, আমরা এটা কোনোভাবে কুলানো সম্ভব নয়। একজন ব্যবসায়ীর পক্ষে এটা আনফরচুনেটলি এটা বলতে খুব কষ্ট লাগছে। ব্যবসায়ীরা বেঁচে আছে নাকের ডগায় একটু পানি রেখে শুধু বেঁচে আছে।
এরা কারো কাছে বলতে পারে না। আগে ব্যবসায়ীরা যে সহযোগিতা করতো, সামাজিক ভাবে বলেন, পারিবারিক ভাবে বলেন, রাষ্ট্রীয় ভাবে বলেন, কোথাও ব্যবসায়ীরা হাত পাততে পারে এখন তো হাত পাতার সময় এসেছে, কিন্তু ব্যবসায়ীরা তো হাত পাততে পারতেছে না। একজন সাধারণ কৃষক, শ্রমিক, আমাদের সাধারণ মানুষরা কিন্তু অন্যের কাছে গিয়ে কিন্তু হাত পাতার সুযোগ আছে। কিন্তু আমরা যারা ব্যবসায়ী, উদ্যোক্তা, আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের অবস্থা খুব করুণ অবস্থা। এই অবস্থায় জানি না আল্লাহ এই অবস্থা থেকে কখন পরিত্রাণ করে। আমাদের রাষ্ট্রগুলো আসলে রাষ্ট্রের জায়গা থেকে আছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেই কিন্তু আজকে প্রবাসে যারা ব্যবসায়ী হয়েছে প্রত্যেকের বিষয় ছিল কিন্তু ওয়ার্কার বিষয়। সেই ওয়ার্কার বিষয় নিয়ে এসে আজকে ডে বাই ডে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কিন্তু এক একজন ব্যবসায়ী হয়েছে, এবং এই ব্যবসায়ীদেরকে প্রটেক্ট করার দায়িত্ব আমি মনে করি রাষ্ট্রের। আমি সিম্পলি আপনার মাধ্যমে এবং আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি এটুকু বলছি, যেমন আমি একটু সামান্য আমার সময় দেন, যেমন মহান মুক্তিযুদ্ধে যারা দেশ স্বাধীন করেছে, যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে ডমিনেট করছি, আজকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে সারা সেই আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 50 বছর। আজকে আসলে মুক্তিযোদ্ধাদের অবদান ছিল, এটা আমরা নো ডাউট এট অল। কিন্তু আমি বলবো প্রবাসী যারা আছে, প্রবাসীরা মুক্তিযোদ্ধাদের থেকেও বেশি অবদান রাখতেছে বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে। কিন্তু সেই ক্ষেত্রে প্রবাসীরা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিপীড়িত হচ্ছে। এই জায়গায় আমি বলবো রাষ্ট্রের যারা অধিপতি আছে, রাষ্ট্রের যারা ক্ষমতাধর ব্যক্তি আছে, রাষ্ট্রের যেখানে অর্গানগুলো আছে, তারা তাদের জায়গা থেকে প্রবাসীদেরকে মূল্যায়ন করা উচিত। এবং প্রবাসীদেরকে যদি মূল্যায়ন না করা হয়, দিনে দিনে আমি যদি ড্যামেজ হয়ে যাই, আমার প্রবাসী ভাইরা যদি ড্যামেজ হয়ে যায়, ওই যে বলছি যে প্রবাসীদের ঘামের টাকায় বাংলাদেশের টাকা ঘুরবে, আসলে ঘুরবে না, থেমে যাবে একদিন। থামার অপেক্ষা রইলাম। আমি বলবো মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে প্রিভিলেজ গুলো দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধা পৃথিবী থেকে চলে গেছে, তাদের সন্তানরা যুগের পর যুগ বিভিন্ন ফ্যাসিলিটি পাচ্ছে। সরকার ইচ্ছা করলে ডাটাবেস করে প্রবাসীদের সন্তানদের জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রাখতে পারে, প্রবাসীদের সন্তানদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রিভিলেজ দিতে পারে, কিন্তু দিচ্ছে না, কোনো সরকার দেয় নাই। আমি চাই বর্তমান সরকার এবং আগামী দিনে যারা আসবে তারা যেন অন্তত প্রবাসীদের জন্য এই রাস্তাগুলো পরিষ্কার করে দেয় এবং এই রাস্তাগুলো পরিষ্কার রাখে, যার কারণে প্রবাসীরা যেন এই কথা বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ জনাব মোবারক হোসাইন, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের এখানে কিছু কমেন্ট করেছেন, আমরা দুই একটা কমেন্ট যারা করেছেন তাদের নামগুলো অন্তত একটু পড়ে দিতে চাই। সবার দিতে পারবো না, 2-4 জনের 10 জন 20 জন এরকম দিব। মোহাম্মদ ইয়াসিন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন। নাজিব আকবর প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির যুগ্ম মহাসচিব, উনি শ্যামল বাংলা টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের আয়োজন করার জন্য। আবু বক্কর সিদ্দিকী, আসসালামু আলাইকুম ভাইরা, মোবারক ভাই, শিববির ভাইকে ঈদ মোবারক। তারপরে হলো সিদ্দিক মানু ভাই লিখছেন শিববির আহমেদ ভাইকে লাইভে এত সুন্দর উপস্থাপনের জন্য আন্তরিক মোবারকবাদ। নুরুল আলম, শিববির ভাইকে মোবারকবাদ। সাউথ আফ্রিকাতে কাতার প্রবাসীদের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। বাসির উদ্দিন, মোহাম্মদ মহিন, সবাইকে ঈদ মোবারক। মিজানুর রহমান নীরব, তারপরে বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মামুন হোসেন হাবিবি, উনি সর্ববাংলা বাংলা টেলিভিশনে ধন্যবাদ জানিয়েছেন। নাজমিন নাহার, আসসালামু আলাইকুম। শিববির আহমেদ, শেখ নাহিদ ইসলাম সহ অনেকে আমাদের আজকের অনুষ্ঠান যারা দেখেছেন অতিথিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শ্যামল বাংলা টিভিকে ধন্যবাদ জানিয়েছেন যে সমসাময়িক বিষয় নিয়ে স্বামী নিয়ে প্রবাসীদের জন্য আলোচনা করার জন্য। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা জনাব শিববির আহমেদকে শুনে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। জনাব শিববির আহমেদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা একই ধরনের আপনার কাছে ওই একদম আমরা যে করোনাকালীন ঈদ, আসলে প্রবাসীদের ঈদ, এটা আসলে আমরা শুরুতেই আমি বলার চেষ্টা করেছি যে এমনিতে তো প্রবাসীরা একটা খুব মানসিকভাবে খুব খারাপ অবস্থায় থাকে, যে আত্মীয় স্বজন ছাড়া ঈদ করতে হচ্ছে। আত্মীয় স্বজন এবং আপনি যেমনটি আপনারা সবাই একমত, একই ধরনের প্রায় বলেছেন যে ধরেন বাংলাদেশে ঈদ হলে আমি যদি বাংলাদেশে থাকি, এই যে একটা ঈদের আনন্দ থাকে, প্রবাসী সে ধরনের ঈদের আনন্দ আসলে উপভোগ করা যায় না। দুধের টক ঘোলে মিটানোর মতো অনেক সময়, যেটা আপনারা বলছেন যে
ঘরের ভিতরে বিভিন্ন সাজসজ্জা করে বা মসজিদকে সাজসজ্জা করে ঈদ উদযাপন করার জন্য আপনারা চেষ্টা করেন, আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেন। আমরাও যেমনটি বলছিলেন মোবারক হোসাইন যে আসলে মুক্তিযুদ্ধে যারা রয়েছেন, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকে নিশ্চয়ই করা হোক, সেটা আমরাও চাই। সে সাথে সাথে প্রবাসীদের জন্য কোনো উদ্যোগ যদি নেয় এগুলিকে আমরা সাধুবাদ জানাই। মুক্তিযোদ্ধাদেরটা বাদ দিয়ে এটাকে ইয়ে করে দরকার নাই যে আমাদের মুক্তিযোদ্ধাদের করছে আমাদেরকে করবে না কেন, এমনটি না, ওনাদেরকেও করুক। মুক্তিযোদ্ধা যারা আছে আমাদের প্রবাসীদেরকে যদি সরকারের পক্ষ থেকে করার ব্যবস্থা থাকে সেই হিসাবে সেগুলি করবে। তো আমি আপনার কাছে এখন শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ঈদে আমরা আপনারা যারা প্রবাসী রয়েছেন এবং যারা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে তো সেরকম অর্থনৈতিকভাবে ঈদ উদযাপনের যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, মধ্যপ্রাচ্যের ওইভাবে দেয়া হচ্ছে না। এবং সারা বাংলাদেশে কিন্তু এই প্রবাসীরা ম্যাক্সিমামে ঈদ করতে পারছে না। হ্যাঁ, তো এই বিষয়গুলি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আলমগীর ভাই একবার। তো আসলে কথা তো মোটামুটি চলে আসছে যে প্রবাসে ঈদ করতে গেলে আমরা যেমন করে আত্মীয় স্বজনদের মিস করছি, দেশে ঈদ হলে আমরা যেমন যেখানেই থাকি ঈদের একদিন দুই দিন আগে সবাই গ্রামের বাড়িতে চলে আসছি, অথবা ঢাকা ঈদ করলে সবাই মোটামুটি কাছাকাছি চলে আসছি, একসাথে ঈদ উদযাপন করছি। ঈদটাই হচ্ছে অনেকটা আমাদের একটা গেট টুগেদারের অপশন হয়ে দাঁড়ায় আর কি, যে আমরা সারা বছর বাইরে বাইরে ছিলাম, কারোর সাথে হয়তো দেখা হয়নি সারা বছরে, কিন্তু এটা মোটামুটি শিওর যে বছরে একবার বা দুবার দুই ঈদে অথবা অন্তত এক ঈদে আমাদের সবার দেখা হবে, সবাই কুশল বিনিময় করবে, ফ্যামিলির ইস্যুস গুলো নিয়ে কথা বলা হয়, মোটামুটি সবার সাথে একটা গেট টুগেদার হয়, ভালো গেট টুগেদার হয় বছর শেষে। তো এইটা দেশে থাকলে আমরা যদি ঢাকায় থাকতাম, চট্টগ্রাম থাকতাম, সবাই একসাথে গেট টুগেদার হতো গ্রামের বাড়িতে হয়তো। প্রবাসে থাকলে এটা হয় না, এটা খুবই স্বাভাবিক। আর করোনার কারণে যেটা বললেন যে করোনা এখন এটা অনেকটা মরার উপর খাড়া গার মতো আর কি, যে একে তো হচ্ছে প্রবাসে আপনি আলাদা হয়ে আছেন, অল্প কিছু মানুষদের মধ্যে আছেন, ঈদ উদযাপনটাও এখানে ছোট পরিবেশে, যেহেতু আমি নন মুসলিম মেজরিটি কান্ট্রির কথা বলছি আর কি, যেহেতু এখানে মুসলিমদের সংখ্যাই কম। তো একে তো হচ্ছে এমনি আপনাকে ছোট করেই হচ্ছে ঈদ উদযাপন করতে হতো, যে অল্প মানুষ, বাঙালি কমিউনিটি আরো ছোট, মুসলিম কমিউনিটিও ছোট অন এন এভারেজ, অল্প কিছু সিটি ছাড়া, যেমন ধরেন নিউ ইয়র্ক বা ডেট্রয়েট, বড় সিটি গুলোতে অনেক মুসলমানও আছে, আবার অনেক বাংলাদেশিও আছে, অন্য সিটি গুলোতে কম। তো তার উপরে ধরেন এখন হচ্ছে করোনা, তো করোনার কারণে এটা তো সারা দুনিয়া সব মানুষরাই সাফার করছে। করোনার কারণে মসজিদ বন্ধ, সো আপনার যে নিয়মিত যে যোগাযোগ গুলো, এখন আমাদের এখানে যেমন মসজিদ খুলে দিয়েছে 6 ফিট দূরে দূরে থেকে নামাজ পড়া হয়, তো এখানে নামাজে হয়তো 30 জন একসাথ হয়, কিন্তু আগের মতো কেউ কারোর সাথে কথা বলা বা হ্যান্ডশেক করা, গল্প করা, ওগুলো তো আর হয় না, যে দূরত্ব মেনটেন করে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়ে আবার চলে যেতে হয়। তো মসজিদ যেহেতু বন্ধ, ঈদের ঈদের জামাত হবে না, বা বাঙালি কমিউনিটির যে প্রোগ্রাম গুলো তো সেগুলো হবে না, তো এটা একটা মানে ডাবল কষ্ট আর কি, কাইন্ড অফ বলা যেতে পারে, যে আগে যেমন করে ছোট পরিবেশে হইলেও উদযাপন হতো, এখন সেটাও আর হচ্ছে না, তো এটা ডেফিনেটলি একটু কষ্টের। আর প্রবাসীদের ভাইরা, মোবারক ভাই বা মিরু ভাই যেগুলো বলছিলেন, ওই ইস্যুস গুলো অবশ্য আমার এক্সপিরিয়েন্স নাই, যেহেতু আমরা এখানে যারা পড়াশোনা করতে আসা, আমাদের ওই এক্সপিরিয়েন্স গুলো আসলে নেই। যেমন সবার বিভিন্ন ধরনের অসুবিধা হলো, যারা গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে ইউএসএ তে যখন মাস্টার্স বা পিএইচডি করছে, অর্থনৈতিক ভাবে তাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে স্কলারশিপ বা স্টাইপেন্ড আমরা পাই সেটা আলহামদুলিল্লাহ কন্টিনিউ আছে। সো এখানে হচ্ছে আমি মনে করি আমরা একটু প্রিভিলেজ, আমাদের ওই প্রবলেমটা হয় না। কিন্তু যারা হচ্ছে যাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে, অনেক স্টুডেন্টরা আছে যারা হয়তো পার্ট টাইম কাজ করতো, ওদের অসুবিধা হচ্ছে, হয়তো অনেকের বাসা ভাড়া ম্যানেজ করা বা অন্যান্য অসুবিধার মধ্যে তারা পড়ছে। কিন্তু অন এন এভারেজ আমার মনে হয় এখানে খুব বেশি প্রবলেমে মনে হয় নাই, মানে স্টুডেন্টরা ভালো আছে। আর এর বাইরে গভর্নমেন্টের যেসব বেনিফিট গুলো এখানে দেয়, এগুলো সিটিজেনদের জন্য শুধু। তো আমরা যারা প্রবাসী স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছি, আমাদের ওগুলোর সুযোগ সুবিধা আমরা পাবো না, আমরা যারা সিটিজেন তারা পাবে। আর এর বাইরে বাংলাদেশ এম্বাসি নিয়ে যেটা কথা, এখানে এম্বাসি আসলে আমি ফেস করি না। এখানে মোবারক ভাই যে পয়েন্টটা বলছিলেন যে ওনার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমি শুধু ওই পয়েন্টটা বলি। এখানে পলিটিক্স নিয়ে কথা না বললেও এই কথাটা বলা যায় যে বাঙালিদের মধ্যে বা বাংলাদেশিদের মধ্যে মুখ চিনে আচরণ করার প্রবণতাটা আছে, যেটা হয়তো মোবারক ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে গেলে ওনাকে যেভাবে ধরেন ট্রিট করবে এম্বাসিতে,
হয়তো আরেকজন সাধারণ মানুষ গেলে তাকে হয়তো শ্রমিক, ট্রিট করবে, একজন শ্রমিক গেলে শ্রমিক গেলে তাকে সেভাবে ট্রিট করবে না। এই প্রবলেমটা বাংলাদেশিদের মধ্যে অন এভারেজ আছে, আবার এম্বাসি গুলোতেও এটা বেশি আছে, যে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আগে তার পরিচয় জিজ্ঞেস করা, এটা খুবই একটা খারাপ জিনিস আমাদের আচরণের মধ্যে। এটা আমরা সবাই করি হয়তো কম বেশি, কিন্তু প্রশাসনিক জায়গা থেকে এটা না করা উচিত। যে একজন মানুষ গেলে আগে সে কি, সে যদি বিশিষ্ট কেউ হয় তাহলে তাকে একটু প্রায়োরিটি দেয়া, তার কাজগুলো সুন্দরভাবে করে দেয়া। আর কেউ যদি কম পরিচিত মানুষ হয়, শ্রমিক হয়, তার সাথে খারাপ আচরণ করা, এই জিনিসটা এরকম হয় যে বাংলাদেশিদের চরিত্রে আপনি খুবই খারাপ একটা জিনিস। প্রথম খারাপ আচরণ করছে, পরে যদি বলে যে আপনি সাংবাদিক এটা বা আপনি প্রফেসর এটা বলবেন না, খারাপ আচরণ করতেছে, তো পরে বলতেছে যে আপনি এটা বলবেন না। পরে না না না, যখন খারাপ আচরণ করছে এক পর্যায়ে বলতেছে দেখেন আমি তো সাংবাদিক, অথবা ধরেন ভাই আমি তো ইউনিভার্সিটির টিচার। আরে ভাই আপনি আমাকে আগে বলবেন না, আগে বলবেন না। যে এই জিনিসটা ধরেন, এটা যে কত মানে কত খারাপ একটা ব্যাপার, যে আপনি মানুষকে যখন ট্রিট করছেন, তাকে একজন মানুষ হিসেবে বা নাগরিক হিসেবে সমানভাবে ট্রিট করছেন না। আপনি তাকে ট্রিট করছেন আগে তার পরিচয় যদি জানেন, সে যদি কেউ বিশিষ্ট ব্যক্তি হয় অথবা বিশিষ্ট ব্যক্তির আত্মীয় স্বজন হয়, তখন তাকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে কাজ করছেন। এটা বাংলাদেশের সব জায়গাতেই প্রবলেম, তবে বিদেশি এম্বাসি গুলোতে এটা আরো বেশি। বলবেন না। এবং বিদেশেও কিন্তু প্রবাসীদের সংগঠনগুলোর মধ্যে দলীয় সংগঠন আছে, তো আপনি ওই দলীয় সংগঠনের সভাপতির নাম বলবেন না, আপনি মানে যদি ওভাবে করে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটার কারণে অনেকের এক্সপিরিয়েন্স অনেক খারাপ হয়। তো দেশের ভিতরে ওগুলো হয়, দেশের ভিতরে অফিস গুলোতে ধরেন সেম কাহিনী হয়, আমলাতান্ত্রিক জটিলতা আমরা শেষ করতে চাই মুখ আলোচনা করা। কিন্তু বিদেশের জায়গায় এই জিনিসগুলো মানে করা উচিত, অ্যাড্রেস করা উচিত, যে অন্তত যারা বাইরে আছে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে সমান চোখে দেখা, কারো শিক্ষাগত যোগ্যতা বা কাজের যোগ্যতার ভিত্তিতে তাকে ট্রিট না করা, সেই জিনিসগুলোর ব্যাপারে আমার মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত। জি, ধন্যবাদ আলমগীর ভাই। অনেকগুলি বিষয় রয়েছে, অনেকগুলি বিষয় আছে। দূতাবাসের আচরণ নিয়ে কথাবার্তা বললে আমরা এগুলি নিয়ে একটা টকশো করা যাবে আলাদা, এবং একটা না বেশ কয়েকটা টকশো করা যাবে শুধু দূতাবাসের বিষয়গুলি নিয়ে। আমরা অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আমরা সেখানে আমরা আলোচনা করব, প্রবাসীদের সমস্যা নিয়ে। তো সে পর্যন্ত আজকে আমাদের সাথে মরক ভাই মনে কিছু বলতে চাচ্ছেন? জি আলমগীর ভাই একটু সামান্য আসলে আমি যে কথাটা বলেছি না, হ্যাঁ জি 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 আমি যে কথাটা বলেছি, আসলে আমরা চাই পজিটিভ একটি বাংলাদেশ করতে চাই। আমরা সবাই ব্যক্তিগতভাবে মানে সেলফ মোটিভেটেড। আমি আমার জায়গা থেকে যদি পজিটিভ হই, আমি মনে করি যে আমার ফ্যামিলি পজিটিভ হবে, আমার সমাজ পজিটিভ হবে, আমার রাষ্ট্র পজিটিভ হবে, এবং আমরা চাই সব মানুষগুলো পজিটিভ হোক, পজিটিভ থিঙ্কিং করুক। তাহলে ইনশাল্লাহ আমরা আগামীর বাংলাদেশ, আগামীর যে সুন্দর বাংলাদেশ দিতে চাই, সেটা পজিটিভ বাংলাদেশ দেখবো, এই প্রত্যাশা রাখছি শ্যামল বাংলার মাধ্যমে, আপনার মাধ্যমে, এবং আমাদের প্রিয় প্রবাসী বাংলাদেশি যারা আছে সবাই শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে দেখার জন্য। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আজকে ধন্যবাদ আলমগীর ভাই, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মীর আহমেদ মিরু, উনি ব্রাজিল থেকে যুক্ত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব মোবারক হোসেন, উনি বাহরাইন থেকে যুক্ত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব শিব্বির আহমেদ, যিনি আমেরিকা থেকে যুক্ত হয়েছেন। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং দেশবাসী এবং যারা প্রবাসে অবস্থান করছেন এবং দেশ থেকে যারা অবস্থান করছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমরা আজকে প্রোগ্রামে শেষ করছি। খোদা হাফেজ, শুভরাত্রি।